প্রতিটি পূর্ণিমার রাত যখন বৃষ্টি পড়ে তখন তার কবরের পাশে একজন মহিলার কান্না শোনা যায়। গভীর রাত 12টা থেকে 1টার মাঝে কান্নার শব্দ আসে, একটা মৃদু হাহাকারের মতো কান্না। মাঝরাতে একদল শিয়াল ডেকে ওঠে সাব্বিরের কবরের পাশে। ভূতের ডাক। শুনছেন ভূতের ডাক। আমি মাসুমাতের সাথে। শুরুতেই জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন কিংবা কিভাবে আমাদের কাছে ঘটনা পাঠাবেন। আমাদের কাছে ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেইল অ্যাড্রেসটি ইউজ করতে হবে এবং আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূতের ডাক bd@gmail.com। আপনার নাম, ফোন নাম্বার এবং আপনার ঠিকানা সহ আপনার জানার সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে, অথবা কারো কাছ থেকে কালেক্ট করেও পাঠাতে পারেন। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা একটা ইমেইল দিয়ে শুরু করতে চাই। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আমার তখন বয়স হবে 11 বছর। আমি সবসময় একটু চুপচাপ ধরনের ছিলাম, বেশি কোথাও যাওয়া আসা করতাম না। কিন্তু আমার বড় খালাতো ভাই সাব্বির ছিল ঠিক তার উল্টো, চঞ্চল, সাহসী আর একটু রাগী স্বভাবের। ওর মতো রাত বিরুতে মাঠে যাওয়া, নদীতে সাঁতার কাটা বা গাছে উঠে কাঁঠাল পাড়া আমাদের পক্ষে ভাবতেই কঠিন ছিল। আমরা তখন নোয়াখালীর সেনবাগ উপজেলার এক প্রত্যন্ত গ্রামে গ্রীষ্মকালীন ছুটিতে এসেছি। তখন আষাঢ় মাস। প্রতিদিন সন্ধ্যার পর থেকে শুরু হয় বজ্রসহ বৃষ্টি। আর এই সময়ে ঘটে গেল এমন এক ঘটনা যা আজও রাতে ঘুমাতে গেলেই আমার বুক ধড়ফড় করে ওঠে। ঘটনা শুরু হয় এক রাতে। আমরা সবাই ঘুমিয়েছিলাম, কিন্তু সাব্বির ঘুমায়নি। ওর মাথায় তখন একটা পাকা ডাব পাড়ার পোকা ধরেছে। গ্রামের পাশে একটা পুরনো শিব মন্দির আছে, তার পিছনে বিশাল একটা নারিকেল গাছ। ওখানেই ওর নজর। রাত তখন ঠিক 3টা। বৃষ্টির পর চারপাশ কুয়াশা আচ্ছন্ন আর ঠান্ডা বাতাস বইছে। সাব্বিরের ছাতা হাতে করে চলে গেল নারিকেল পাড়তে। সে যখন গাছে উঠছে তখন হঠাৎ করেই মন্দিরের পাশে ঝোপের ভিতর থেকে কেউ 3বার নাম ধরে ডাকলো, সাব্বির, সাব্বির, সাব্বির। ওর কথা শুনে মনে হয়েছিল ডাকটা যেন ছিল কোনো নারী কণ্ঠ, অথচ কণ্ঠটা কেমন জানি মোটার ফাঁকা ফাঁকা শোনালো। সাব্বির থমকে দাঁড়ালেও ভয় পায়নি। ভাবলো কেউ হয়তো তার সাথে মজা করছে। সে সাড়া না দিয়ে নিচে নেমে বাড়ির দিকে রওনা দিল। পরদিন সকালেই ওর এই কথা আমাকে বলেছিল, আর বলেছিল কাউকে না বলার জন্য। আমি কথা রেখেছিলাম, কিন্তু তার পরদিন থেকেই তার মধ্যে একটা অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করলাম। ও যেন চুপচাপ হয়ে গেল। আগের মতো হাসি খুশি না, বরং সবসময় ভেতর থেকে কেমন যেন আটকে উঠত। বারবার বলতো, তুই টের পাচ্ছিস কেউ যেন আমাকে দেখছে। আমরা ভেবেছিলাম ওর হয়তো ঘুম কম হচ্ছে বা টেনশনে আছে। কিন্তু সপ্তাহখানেকের মধ্যে ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। তারিখ ছিল 5ই জুন 2009। রাত তখন 12টা পেরিয়েছে। চারদিকে নিস্তব্ধ, শুধু বৃষ্টির ফোঁটার শব্দ আর দূর থেকে মাঝে মাঝে বাস পড়ছে। আমাদের বাড়িতে তখন কিছু আত্মীয় এসেছিল, তাই ঘরগুলো ছিল প্রায় পূর্ণ। সাব্বির বাইরে থাকা টয়লেটে গিয়েছিলেন। কয়েক মিনিট পর সে ফিরেছিল। তখনই ঘটে যায় সেই অদ্ভুত ব্যাপারটা। ঘরের উঠানে প্রবেশের সময় সে দেখে এক নারীর সদৃশ্য অবয়ব তার সামনে দিয়ে দক্ষিণ থেকে উত্তর দিকে ধীরে ধীরে হেঁটে চলে যাচ্ছে। অবয়বটা এতটাই অস্পষ্ট যে সে বুঝতেই পারছিল না এটা মানুষ না অন্য কিছু। তবে একটা বিষয় স্পষ্ট ছিল, সে কাঁদছিল। আর তার কান্নার শব্দ এমন করুণ আর বিষণ্ণ যে শুনলে বুক কেঁপে উঠত। সাব্বির মনে করেছিল কোনো আত্মীয় ভুল করে বাইরে এসেছে, তাই সে পেছন পেছন হাঁটতে শুরু করলো। সেই নারী হেঁটে চলে গেল মন্দিরের পায়ে দিয়ে, তারপর ঢুকে পড়ল গাছপালার ঘেরা সেই জঙ্গলের মধ্যে। সাব্বিরও সাহস করে পেছনে গেল। তখন হঠাৎ করে সে শুনল জঙ্গলের ভিতর থেকে কারো কাশির আওয়াজ আসছে, আর সঙ্গে হালকা কান্নার শব্দ। কেমন যেন একটা চাপা ভেঙে পড়া আওয়াজ। সাব্বির শব্দের উৎস খুঁজতে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে সে দেখল এক মহিলা মাটির পাশে বসে, পিঠটা দেখা যাচ্ছে।
চুল ভেজে মাটিতে লেপ্টে গেছে। সে যেন কারোর জন্য অপেক্ষা করছে বা শোক করছে। সাব্বির সাহস করে সামনে এগিয়ে গেল। ঠিক তখনই সে মহিলা ধীরে ধীরে ঘুরিয়ে তাকালো। তার মুখ দেখা গেল না, কিন্তু সে হঠাৎ হেসে উঠল, একটা বিকৃত হাড় ভাঙা হেসে। তার মুখের দিক থেকে হঠাৎ করে এক ফোঁটা লালচে থুতু ছড়ে পড়ল সাব্বিরের গায়ে। সেই থুতু যেন গরম অ্যাসিডের মতো দেহে লাগতেই চালা শুরু হলো। সাব্বির দৌড়ে ফিরে এলো বাড়ির দিকে। উঠানের এক কোণে পৌঁছে সে অচমকা জ্ঞান হারালো। আমরা সবাই দৌড়ে গিয়ে দেখি সাব্বির অচেতন। ওর গায়ের জামা কাপড় ভেজা, কিন্তু বৃষ্টির কারণে না। এক ধরনের জেলি জাতীয় লালচে পদার্থ লেগে আছে। বাড়ির এক বয়স্ক মহিলা বলেন, এটা জিনের কাজ, কিছু অদৃশ্য শক্তি। 3 দিন সাব্বিরের জ্ঞান ফেরেনি। জ্ঞান ফেরার পর সে যা বলল তাতে পুরো বাড়ির শীত নেমে আসে। সে মহিলার মুখ থেকে মুখ নাকি ছিল না, একটা গর্তের মতো, শুধু চোখের জ্বালা আর কান্নার আওয়াজ। সে বারবার বলছিল, আমার ছেলেকে ফিরিয়ে দে, আমার ছেলেকে ফিরিয়ে দে। আর সেই থুতুর ছিটানোর পর ও যেন ভেতর থেকে পুড়ে যাচ্ছিল। এরপর থেকেই সাব্বিরের শরীরে একের পর এক অসুখ দেখা দিল। শরীর পচে যেতে লাগলো। আধুনিক চিকিৎসা, কবিরাজি, ঝাড়ফুঁক সবকিছুতেই ব্যর্থ হলো। 15 দিনের মাথায় সাব্বির মারা গেল। সাব্বিরকে গ্রামের পুরনো কবরস্থানে দাফন করা হয়, মন্দির থেকে একটু দূরে। কিন্তু ওর মৃত্যুর পরও আমাদের কষ্ট শেষ হয়নি। প্রতিটি পূর্ণিমার রাত যখন বৃষ্টি পড়ে, তখন তার কবরের পাশে একজন মহিলার কান্না শোনা যায়। গভীর রাত 12টা থেকে 1টার মাঝে কান্নার শব্দ আসে, একটা মৃদু হাহাকারের মতো কান্না। মাঝরাতে একদল শিয়াল ডেকে ওঠে সাব্বিরের কবরের পাশে, হুক্কা হুক্কা হওয়া, হুক্কা হওয়া। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আমি এটাই প্রথমবার পড়লাম। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, কমেন্ট করুন, এবং চাইলে আপনিও আপনার জীবনে ঘটে যাওয়া কিংবা আপনার জানার সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। এই জন্যে যেটা করতে হবে, আমাদের ইমেইল অ্যাড্রেসটি ইউজ করতে হবে, এবং আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutetdak@gmail.com, which is BHOOTERDAK@gmail.com। আপনার নাম, ফোন নাম্বার এবং আপনার ঠিকানা সহ আপনার জীবনে ঘটে যাওয়া কিংবা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। যেহেতু আমরা একটা ঘটনা শুনেই ফেললাম, আমরা একটা ছোট্ট একটা বেঁকে যাব, এরপর আবারও ফিরে আসি। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, শুনতে থাকবেন ভূতের ডাক। ভূতের ডাক। ওয়েলকাম ব্যাক। আপনারা শুনছেন ভূতের ডাক। আমি সাথে আছি মাসুম। ব্যাকের পর আবার স্বাগত জানাচ্ছি সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং ভালো দলে আছেন, সেই প্রত্যাশাই করি, এবং আমিও ভালো আছি এবং ভালো দলে আছি। আমরা এই মুহূর্তে আরও একটি ইমেল পড়তে চাই। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং এনজয় করবেন। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। ঘটনাটা আজ থেকে 1.5 বছর আগের। আমার মামা, নাম রাশেদ, ছিলেন একা, ব্যাচেলার, কিছুটা উদাসীন প্রকৃতির। চাকরির সূত্রে তিনি যখন সদ্য নরসিংদী শহরে এক নতুন বাসায় উঠেছেন, বাসাটা ছিল পুরনো, 3 তলার একতলায়, ভাড়া কম, তাই মামা আর বেশি দেরি না করেই বা না ভেবে বাসাটা নিয়ে ফেলেন। 3 দিনও হয়নি মামা সেখানে উঠেছেন। এক সন্ধ্যায় প্রায় 8টার দিকে হালকা বৃষ্টির মাঝে মাঝে দরজায় টোকা পড়ে। দরজা খুলতেই দাঁড়িয়ে ছিল এক মধ্যবয়সী মানুষ, গায়ে সাদা পাঞ্জাবি, ভেজা মাথায় টুপি, হাতে একটা পুরনো খাম। লোকটা বলল সে মামার গ্রামের এক পুরনো পরিচিত শিক্ষক ইদ্রিস স্যারের পক্ষ থেকে এসেছে। খামের ভিতর থাকা সিডিটাতে লেখা ছিল, রাশেদ, আমার এক আত্মীয় ঢাকায় এসেছে, ওকে একটা তোমার সাথে থাকতে দাও, ইদ্রিস। মামা কিছুটা অবাক হলেও চিঠি লেখার হাত চিনে ফেললেন। স্যারের হাতের লেখা সহজেই চেনা যায়, তাই বেশি না ভেবেই লোকটিকে ভেতরে ডাকেন। লোকটির নাম জাহিদ।
কথা বলার সময় নরম, চোখে একটা অদ্ভুত অস্থিরতা। দুজন একসাথে রাতের খাবার খাই, ডাল, ভুনা গরুর মাংস আর ভাত। খাওয়া দাওয়া শেষে লোকটি বলে, একটা ছবি তুলবেন ভাই? অনেকদিন পর এত সুন্দর রাত কাটাচ্ছি। মামা একটা ডিএসএলআর ছিল, ছবি তুলে দেন। হঠাৎ বিদ্যুৎ চলে যায়, পুরো বাসা অন্ধকার। সে অন্ধকারে লোকটা হালকা হাসি দিয়ে বলে, আপনি কখনো ছায়া দেখেছেন? এমন ছায়া যেটা ছায়া না হয়েও শরীর হয়ে ওঠে? মামা হেসে উত্তর দেয়, ভূতের গল্প তো শুনেছি, কিন্তু নিজের চোখে দেখিনি। লোকটা আবার ঠান্ডা গলায় বলে, আজ দেখবেন, কারণ আমি ছায়া। মামা ভাবলেন লোকটা হয়তো মজা করছে। গল্প চলতে থাকে, সময় গড়িয়ে রাত 1টা। আমার পাশের রুমে জাহিদের থাকার ব্যবস্থা করেন, এরপর নিজের রুমে এসে ঘুমানোর চেষ্টা করছিলেন। হঠাৎ রাত 3টার দিকে কড়ার শব্দে ঘুম ভেঙে যায়। দরজা খুলতেই মামা যা দেখলেন তা বিশ্বাস করা কঠিন। তার রুম থেকে পাশের রুম পর্যন্ত লালচে জেমি মতো কিছু একটা, ছোপ রক্ত। তিনি দৌড়ে গিয়ে জাহিদের ঘরের দরজায় টোকা দেন। দরজা ধীরে ধীরে খোলে। সামনে পড়ে থাকা কাটা একটা মাথা, আর ভেতরে বিছানার উপর একটা ছটফট করতে থাকা শরীর, মাথাহীন। তখন এতটাই অবিশ্বাস্য যে মামা প্রথমে ভেবেছিল কেউ হয়তো খুন করে গেছে, কিন্তু তখনই টের পেলেন বাইরের দরজা বন্ধ। ভিতর থেকে নয়, বাইরে থেকে তালা লাগানো। মামা চিৎকার করতে চেয়েছিলেন। হঠাৎ তার চোখ পড়ে টেবিলের উপর। সে কাটা মাথাটা টেবিলের উপর আসছে। হ্যাঁ, আসছে। এই দৃশ্য দেখেই মামা জ্ঞান হারিয়ে ফেলেন। পরদিন সকাল মামা ঘুম থেকে জেগে দেখেন সব স্বাভাবিক। কাটা মাথা নেই, রক্তর দাগ নেই, এমনকি সেই জাহিদও নেই, এমনকি সেই চিঠিটাও উধাও। তবে দেয়ালে বড় করে লেখা একটা বাক্য, এখনো সময় আছে, চলে যাও। মামা ধাঁধায় পড়ে যান। কাল রাতে যা কিছু ঘটেছে তা কি স্বপ্ন? কিন্তু পরক্ষণে খেয়াল করেন ডাইনিং টেবিলে রাখা আছে 2জন খাবারের প্লেট, যেমনটা কাল রাতে খেয়েছিলেন তারা। মামা বাইরে গিয়ে প্রতিবেশীদের বলেন, গত রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল, তাই এমনটা হয়েছে। কিন্তু চারপাশের সবাই বলেন, না ভাই, গত রাতে তো কোনো কারেন্টই যায়নি। মামার শরীর ঠান্ডা হয়ে আসে। তিনি ঘটনাটা বাড়িওয়ালাকে বললে বাড়িওয়ালা বলেন, এই রুমে আগে 2জন ভাড়া নিয়েছিল। এক রাতে একজন আরেকজনকে গলা কেটে মেরে পালিয়ে যায়। পরে পুলিশেও লাশ খুঁজে পায়নি, খালি রক্তাক্ত কক্ষ। তারপর থেকে এই ঘরে নানা ঘটনা ঘটে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার তখনই ঘটে যখন মামা সেই রাতে তোলা ছবিটা স্টুডিওতে প্রিন্ট করতে দেন। ছবিটা হাতে পাওয়ার পর রীতিমতো ঘাম ছুটে যায়। ছবিতে জাহিদ নেই, শুধু মামা একা দাঁড়িয়ে আছেন। তার পাশে একটা ধোয়ার মতো সাদা ছায়া, অস্পষ্ট মুখ, ফাঁকা চোখ, যেন তাকিয়ে আছে ক্যামেরার দিকে। মামা ছবিটা ফ্রেমে বাঁধিয়ে ফেলার কথা ভাবলেন, কিন্তু তার আগেই পরদিন সন্ধ্যা আবার দরজায় টোকা। মামা দরজা খুলতে চমকে ওঠেন। একে চেহারার এক লোক, হাতে আবার একটি খাম। চিঠিতে লেখা, রাশেদ, আমার এক আত্মীয় ঢাকায় এসেছি, ওকে এক রাত তোমার কাছে থাকতে দাও। ইদ্রিস। মামা এবার ভয় পেয়ে যান। লোকটি বলে, ভাই, আমি কাল রওনা দিয়েছিলাম, কিন্তু বাসার ঠিকানা হারিয়ে ফেলি। অনেক কষ্টে আজকে সন্ধ্যায় খুঁজে পেয়েছি। মামা কোনো কথা না বলে দরজা বন্ধ করেন। সেই রাতেই বাসা ছেড়ে চলে যান। শেষ কথা হচ্ছে, এরপর মামা কখনো একা বাসা নেননি, সবসময় চেষ্টা করেন কারোর সাথে থাকতে। আর সেই ছবিটা তিনি তা পুড়িয়ে ফেলেন, কিন্তু ছবির ছায়াটা এখনো তার ঘুমের মধ্যে আসে, মাঝে মাঝে ডাকে, নাম ধরে। আর সে এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। ঘটনাটা যদিও ছোট, কেমন লেগেছে আমি জানি না। একজন ছবিতে আসে, এমনটা হয় অনেকের ক্ষেত্রে, দেখা যায়। আমরা আগেও শুনতাম এবং অনেক জায়গায় আমরা কিন্তু দেখেছি যে 2টা মানুষের পিকচার উঠালে, বা অনেক সময় দেখা যায় আমাদের যে কোনো পিকচার উঠালেই পিছনে এমন অস্বাভাবিক, অশরীরী বা কোনো অবয়ব অনেক সময় দেখা যায় ইন্টারনেট বা অনেক জায়গায়। জানি না কতটুকু সত্যি, তবে বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। তো
কেমন ছিল এই ঘটনাটা আপনারা জানাবেন এবং কেমন লেগেছে সেটাও জানাবেন। আমরা আরও একটা ঘটনা শুনবো। তার আগে ছোট্ট একটা ব্রেক নিতে চাই এবং ব্রেকের পর আবারও ফিরে আসছি। সে পর্যন্ত সাথেই থাকুন। শুনতে থাকুন ভূতের ডাক। ওয়েলকাম ব্যাক। শুনছেন ভূতের ডাক। আমি মাসুমাতের সাথে ব্যাকের পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং ভালো দলে আছেন। সবাই যেন সবসময় ভালো দলে থাকে সেই কামনাই আমরা করব এবং সবসময় আমরা মানুষের ভালো চাইবো এবং মানুষের যাতে করে আমাদের দ্বারা অন্তপক্ষে কারোর যেন ক্ষতি না হয় এই ব্যাপারটা সবসময় আমরা লক্ষ্য রাখবো। এতে করে আশা করি আমাদের সমাজ রাষ্ট্র অনেক ভালো হবে এবং সে কামনাই আমি করি। এরপর যে আমরা আরও একটা ইমেল দেখবো এবং পড়বো। এই ইমেলটা কিন্তু অনেক ইন্টারেস্টিং আমার কাছে লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার নাম রাশেদুর। পাখি পালনই আমার জীবিকা। দিনাজপুরের পার্বতীপুর এলাকায় প্রান্তিক দিকে একটা ছোট্ট গ্রাম আছে, সেখানে আমার বাড়ি। এই গ্রামে যতটা নীরবতা ততটাই অদ্ভুত কিছু ঘটনা, তবে এত অদ্ভুত যে আজও মনে হলে শরীর কেঁপে ওঠে। সেই ঘটনাটা ঘটেছিল গত বছরের কার্তিক মাসের এক সন্ধ্যায়। আকাশ দুপুর থেকেই মেঘে ঢাকা ছিল, কোনো বৃষ্টি নেই, কিন্তু আশেপাশের বাতাস থমথমে ভারী। মনে হচ্ছিল আকাশের ভিতর দিয়ে কিছু একটা আটকে আছে, বের হতে পারছে না। গ্রামটা এমনই নির্জন, তার উপর শীতের নিস্তব্ধতা অস্বাভাবিক। হাট থেকে ফিরছিলাম, হাতে আমার কবুতরের খাবারের বস্তা। সাধারণত এই সময় মাঠের উপর দিয়ে হাঁটার সময় দূর থেকে কাকের ডাক, বকের উড়াউড়ি এসব দেখা যায়, কিন্তু সেদিন যেন সব প্রাণী মুখ বন্ধ করে ফেলেছিল। কাকগুলো বিদ্যুৎ লাইনে বসে আছে, কিন্তু ডাকছে না। এমনটাই প্রথম অস্বাভাবিক লাগলো। মাঠের আগার দিকে একটা পুরনো তাল গাছ আছে, তার পাশে দিয়ে যেতে যেতে মনে হলো যেন শ্বাস ফেললো। মানুষের মতো নয়, আবার প্রাণীর মতোও নয়। হালকা গরম, ভেজা ভেজা নিঃশ্বাস। আমি থেমে গেলাম। চারদিক ফাঁকা, দূরত্বের ভেতর শুধুই বাতাস, কিন্তু বাতাসে অস্বাভাবিক শো শো শব্দও নেই। ঠিক তখনই তাল গাছের নিচে চোখে পড়লো একটা মৃত পাখি। আমি সারা জীবন পাখি পালন করেছি, এমন পাখি কখনো দেখিনি। ধূসর রঙের দেহ, কিন্তু ডানার গোড়ায় ছিল গাঢ় লাল দাগ, যেন রং নয়, জীবন্ত রক্ত শুকিয়ে গাঢ় হয়ে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, মোবাইলের আলো ফেলে দেখি পাখিটির কোনো ছায়া নেই। আলো পাখির উপর পড়ছে, মাটিও আলোকিত, কিন্তু ছায়া নেই। হকচকিয়ে গেলাম। জীবনে হাজার পাখি দেখেছি, মৃত, আহত, অসুস্থ, কিন্তু ছায়াহীন কোনো প্রাণী কখনো দেখিনি। পাখিটাকে তুলে নিতে গিয়েই থমকে গেলাম। তার চোখ দুটো অস্বাভাবিকভাবে খোলা, আর এক ধরনের লালচে আভা যেন ভিতর থেকে বের হচ্ছে। মনে হচ্ছিল মৃতদেহের ভিতর কোনো অদৃশ্য আগুন ধপ ধপ করছে। বুকের ভিতর তখন এমন ঠান্ডা জমতে লাগলো যেন কারোর বরফ মাখা হাত বুকে রেখে দিয়েছে। সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে অচমকা মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ঘাড়ের পেছনে হালকা উষ্ণ শ্বাস পড়ল, না ধাক্কা, না স্পর্শ, শুধু শ্বাসের অনুভূতি, যেন একদম কাছ থেকে। আমি ধীরে ধীরে ঘুরলাম, কেউ নেই। তাল গাছগুলো হাওয়ায় দুলছে না, মাঠের ঘাস নড়ছে না, কোনো কিছুই নড়ছে না, শুধু অনুভূতি, অদ্ভুত অচেনা উপস্থিতি। বাচ্চারের কাছে পৌঁছতে দেখি রাস্তার মাঝে পড়ে আছে একটা লাল সুতো, খুব পাতলা কিন্তু শক্ত, যেন কোনো আচার অনুষ্ঠানে ব্যবহার করা হয়। আমি সুতোটা তুলতেই দেখি এর মাথায় বাঁধা আছে এক কাঠের তৈরি একটা দাগ কাটা চিহ্ন। চিহ্নটা ত্রিভুজের মতো, কিন্তু ভেতরে 3টা বৃত্ত, জায়গাটার মতোই অস্বাভাবিক। বাচ্চারটা আমাদের গ্রামে ভয়ানক জায়গা হিসেবে পরিচিত, সেটা বলছে আর কি। বহু বছর আগে নাকি এখানে এক অচেনা লোককে মৃত পাওয়া গিয়েছিল। তার দেহের উপর শত শত পাখি বসেছিল। সবচেয়ে ভয়ঙ্কর, তার চোখ ছিল উধাও, পুরো গহরটা ফাঁকা। সে ঘটনার পর থেকে কেউ রাতে এই পথে ব্যবহার করে না, কিন্তু আমাকে করতে হয়। আমার বাড়ি এই পথেই। সেদিন বাচ্চারের কাছে আসতেই কিছু একটা নড়ল। মনে হলো ডানার শব্দ, ছটফট, ফটছট।
কিন্তু আশ্চর্য, মাথার উপর কোনো পাখি নেই। শব্দটা ঠিক কানের পাশে, অথচ অদৃশ্য। আমি দ্রুত হাঁটতে গেলাম। পেছনে তাকাতেও ভয় লাগছে। মনে হলো কেউ আমাকে দেখে হাঁটছে। আমার গলা লম্বা হয়ে সামনে পড়েছে। কিন্তু তার পাশেই যেন আরেকটা ছায়া, মানুষের নয়, পাখিরও নয়, কিন্তু অস্পষ্ট কালো দাগের মতো, কিন্তু আমার সঙ্গে তাল মিলিয়ে চলছে। বাড়ি পৌঁছে দেখলাম আমার কবুতরের ঘাড়ের সামনে অস্বাভাবিক নীরবতা। আচ্ছা, আমার ঘরের সামনে, কবুতরের ঘরের সামনে অস্বাভাবিক নীরবতা। আমি দরজা খুলতেই হৃৎস্পন্দ থেমে গেল। ঘরের মেঝেতে ছড়িয়ে আছে কালো পালক। আমার কবুতরগুলো পালক এরকম কালো নয়, আর সেই পালকগুলোর গায়ে লাল রঙের মতো কিছু লেগে আছে। গন্ধ পুরনো রক্তের মতো। সবচেয়ে ভয়ঙ্কর, খাঁচার ভেতরে থাকা 15টি কবুতরের মধ্যে একটিও নেই। খাঁচা ভাঙেনি, দরজাও খোলা হয়নি। তাহলে পাখিগুলো গেল কোথায়? ঠিক যখন ঘরের ভেতরে দাঁড়িয়ে সব দেখে অত বিলম্ব, তখন পিছন থেকে আবার সেই ডানার শব্দ, ফট ফট ফট। আমি ঘুরে দাঁড়ালাম। একটা মানুষ দাঁড়িয়ে আছে। না, পুরো মানুষ নয়। তার দেহ নরম, কুঁজো, আর মুখটা অর্ধেক ঢাকা। মুখের নিচের অংশে চামড়া নেই, কেবল কাঁচা লাল মাংসের মতো। কিন্তু তার চোখ দুটো পাখির মতো গোল, কালো এবং গভীর। লোকটা শব্দ না করে দাঁড়িয়ে থাকলো। তারপর গলায় খসখসে শব্দ বলল, তোর পাখিগুলো ডাকছিল আমাকে। আমি পিছাতে চাইলাম, কিন্তু পা নড়ল না। লোকটা অদ্ভুত ভঙ্গিতে এগিয়ে এলো। তার পা নয়, হাঁটুর নিচের অংশে ডানার মতো হাড় বের হয়ে আছে। সে যেন মাটিতে হাঁটছে না, ধীরে ধীরে ভেসে আসছে। তার এক হাতে ধরা একটা কালো পাখি, কিন্তু পাখির মাথা নেই, আর তার ডানাগুলো নড়ছে না, কিন্তু শব্দ হচ্ছে। আমি প্রথমবার বুঝলাম শব্দটা ডানা থেকে আসছে না, আসছে গলা থেকে। এতদিন যাদের ডানার শব্দ শুনেছি তারা আসলে পাখি ছিল না। লোকটা থেমে আমার মুখের খুব কাছে এসে দাঁড়ালো। তার নিঃশ্বাসে পচা মাংসের গন্ধ। সে ফিস ফিস করে বলল, আজ একটা পুরনো ধার শোধ হবে। আমি চিৎকার করতে যাই, কিন্তু শব্দ বের হলো না, যেন আমার কণ্ঠ চেপে বসেছে ঠান্ডা হাত। ঠিক তখনই সেই ছায়াহীন পাখিটা, যেটা আমি মাঠে দেখেছিলাম, খাঁচার উপরে সে বসে। তার চোখ দুটো আবার জ্বলে উঠল। লোকটা পাখিটার দিকে তাকিয়ে হাসলো। এটাই পথ দেখাবে। তারপর যা হলো তা আমার জীবনের ভয়ঙ্করতম মুহূর্ত। লোকটা তার হাত ছিঁড়ে ফেলা মাথাহীন পাখিটার শরীর আমার বুকে ঠেলে দিল। পাখিটার কাটা গলা থেকে বের হলো অদ্ভুত ফুসফুসের শব্দ, বাচ্চার কান্না, নারীর চিৎকার, আর হাওয়ার শোষো আওয়াজ, সবকিছুর মিশ্রণ। আমার বুকের ভিতর বরফ ঢুকে গেল। আর বুঝতে পারলাম এসব পাখি, এসব ডানা, সব শব্দ, সবই অন্য কিছু। এরা জীবিত নয়, মৃত নয়। এরা হলো এমন প্রাণী যারা কণ্ঠহীন, ছায়াহীন, কিন্তু সবসময় অনুসরণ করে দুর্বল মানুষদের। আর লোকটা, সে ফিসফিস করে বলল, তুই ফিরেছিস অনেক দেরিতে। ঠিক এই পর্যন্ত মনে আছে। এরপর চোখ খুললাম হাসপাতালে। মানুষজন বলল আমাকে নাকি বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। বুকে আঁচড়ের দাগ, হাত কাঁপছে, আর মুখে বারবার শুধু একটাই কথা বলছিলাম, ডানার শব্দ থামাও প্লিজ। আজও রাতে ঘুমালে সেই শব্দ শুনি, কখনো দূরে, কখনো খুব কাছে, ফট 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 ফট। কিন্তু আশ্চর্য, আমার ঘরের আশেপাশে এখন আর কোনো পাখি আসে না, একটিও না। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আমি জানি না যে আসলে আপনাদের কাছে কেমন লেগেছে। ঘটনাটা ইন্টারেস্টিং আমার কাছে লেগেছে। আমি প্রথমবারই পড়লাম, যেহেতু পরীক্ষা আমার এই জন্যে তেমন ঘটনা পড়ার আগে পড়াতে সেভাবে সুযোগ হয় না। তারপর আমার কাছে ভালো লেগেছে। একটা পাখি আসা, অনেকে আমরা দেখি পাখি বা সাপ জিনের রূপ ধরে আসে, এটা কিন্তু আমরা জানি। তো এমনটাই হয়তো সেই ঘটনার সাথে হয়েছে। আমি জানি না, বিশ্বাস করো না করো, এটা আপনার ব্যাপার। এই পর্যন্ত আজকে আমরা আর কোনো ঘটনা বাড়াতে চাই না। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, এবং যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং
আপনাদের আরও ইন্টারেস্টিং ঘটনা আমাদের কাছে পাঠাতে ভুলবেন না। আমাদের কাছে পাঠাতে হলে আমাদের ইমেইল অ্যাড্রেসটি ইউজ করতে হবে এবং আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutetdak@gmail.com, which is BHOOTERDAKBD@gmail.com। আপনার নাম, ফোন নাম্বার এবং আপনার ঠিকানা সহ আপনার জীবনে ঘটে যাওয়া কিংবা আপনার জানা সেরা কোনো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। তো আজকে এই পর্যন্তই। আবার কোনো ভয়ানক ঘটনা এবং আবার কোনো স্টোরি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন সবসময় ভূতের ডাক। ভূতের ডাক।